আজ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমের একটি কবিতা পড়াবো। কবিতাটির নাম আমরা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতাটি নেওয়া হয়েছে কবির কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের এক জনপ্রিয় কবি। বাংলা সাহিত্যের অঙ্গনে তিনি বেশি দিন থাকেননি। তার জন্ম 1882, মৃত্যু 1922। এই 40 বছর তিনি জীবিত ছিলেন আর বাংলা সাহিত্যের জন্য বেশ কিছু কাব্যগ্রন্থ উপহার দিয়েছেন। সত্যেন্দ্রনাথ দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দরাজ বলতেন, ছন্দের জাদুকর। তিনি ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের জাদুকর বলতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সত্যেন্দ্রনাথ দত্তের পরিবারের একটা সখ্যতা ছিল, পারিবারিক একটা সম্পর্ক ছিল। সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ একজন বিখ্যাত মানুষ। তিনি যেমন বিভিন্ন গ্রন্থ লিখেছেন, আবার তিনি একটি জনপ্রিয় পত্রিকা তত্ত্ববোধিনীর সম্পাদনাও করেছেন। অক্ষয় কুমার দত্তকে জ্ঞান তাপস বলা হয়। তারই সুযোগ্য নাতি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত ছেলেবেলা থেকেই কবিতা রচনা করেছেন। তার প্রথম প্রকাশিত কাব্যের নাম সবিতা। এছাড়াও এক একে তার অনেকগুলি কাব্যই প্রকাশিত হয়। সন্ধিক্ষণ, বেনুবীণা, কুহু কেকা, আরতি, বিদায় আরতি, বেলা শেষের গান। এছাড়াও তার কিছু অনুদিত কাব্যগ্রন্থ আছে, তীর্থ শরীর, তীর্থ রেণু ইত্যাদি। সত্যেন্দ্রনাথ দত্ত তার এই যে আমরা কবিতাটি লিখেছেন, আমরা কবিতাটিতে কবির এক তীব্র জাতীয়তাবাদী মানসিকতা প্রকাশ পেয়েছে। তবে তিনি যে অন্য কোনো জাতি বা দেশ বা সম্প্রদায়কে ঘৃণা করছেন তা নয়। তিনি নিজের জাতি এবং দেশকে ভালোবেসেছেন এবং সেই দেশ এবং জাতির বিজয় গাথা রচনা করেছেন। কবিতাটির শুরুতেই কবি বাংলা মায়ের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। তারপরেই বাঙালি জাতির গৌরব গাথা রচনা করেছেন। কবি কেবল বাংলা ও বাঙালির কথাই বলেননি, বাংলার সাথে সম্পর্কযুক্ত মানুষজনদের কথাও বলেছেন। যেমন কপিলমুনি, উনি কিন্তু বাঙালি নন, কিন্তু বাংলায় 24 পরগনায় তিনি তার আশ্রম প্রতিষ্ঠা করে সাংখ্য দর্শন রচনা করে তিনি আমাদের বাংলার গৌরব বৃদ্ধি করেছেন। তাই কবি কপিলমুনিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। আবার বাঙালির জয়গাথা রচনা করতে গিয়ে কবি শুধু ইতিহাস নয়, জনশ্রুতিকেও অবলম্বন অর্থাৎ জনশ্রুতির উপরও নির্ভর করেছেন। যেমন এই প্রসঙ্গে এসেছে বিজয় সিংহ, অতীশ দীপঙ্কর, রঘুনাথ শিরোমণি প্রমুখ বিখ্যাত মানুষ। আবার কবি বাঙালিদের অবদান যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, অন্যদিকে বাঙালি সংস্কৃতির মূল সুরটিকে তুলে ধরেছেন। সব শেষে কবি স্বজাতির প্রতি বা স্বজাতির ভবিষ্যতের কথা ভেবে স্বপ্নের জাল বুনেছেন এবং কবি আশা প্রকাশ করেছেন এই বাঙালি জাতি একদিন জগৎ সভায়
শ্রেষ্ঠ আসন লাভ করবে। এভাবেই কবি তার আমরা কবিতা থেকে সাজিয়েছেন। আমরা, আমি, তুমি, সেও, তাহার, সকলকে নিয়ে আমরা হয়। আমিও যেমন থাকি আমরাতে, তুমিও থাকে, এবং সে বা অন্যান্য সকলেই থাকে। তাহলে এখানে বাঙালিদের সম্মিলিত রূপটাই হচ্ছে আমরা। তাহলে প্রথম স্তবকে কবিতাটি লেখা হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা স্তবকে। প্রথম স্তবকে কবি আমাদের বাংলা মায়ের এক প্রাকৃতিক সৌন্দর্যের রূপ বর্ণনা করেছেন। এবার কবিতাটা পড়বো, তোমরা কবিতাটা দেখে যাবে। মুক্ত বেনির গঙ্গা জ্যাথায় মুক্তি ভিতরে রঙে। মুক্ত বেনি, আমরা বেনি জানি যে মেয়েরা বেনি বাঁধে, সেটা খুলে দিলে যেমন সারা পিঠে চুলটা ছড়িয়ে পড়ে। এখানে মুক্ত বেনি বলতে উন্মুক্ত ধারার কথা বলা হয়েছে। গঙ্গা উন্মুক্ত ধারায় রঙ্গে মানে আমোদে বা আনন্দের সঙ্গে মুক্তি বিতরণ করছে। আমরা জানি আমাদের বাঙালি হিন্দুদের কাছে গঙ্গার জল পবিত্র। আমরা এই গঙ্গার জলের স্পর্শে পাপ মুক্ত হই। তাহলে সেই পাপ মুক্তি যেন আনন্দের সঙ্গেই গঙ্গা তার স্রোতধারায় বিতরণ করে চলেছে। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের এই বাংলাতে আছে অগণিত তীর্থস্থান, যেখান থেকে আমরা বরদ বঙ্গে, যেখান থেকে আমরা আশীর্বাদ পেয়ে থাকি। তাহলে সেই আশীর্বাদ দানকারী তীর্থভূমি এই বঙ্গতে আমরা বাঙালি জাতি হিসেবে বসবাস করি। বাম হাতে যার কমলার ফুল, এখানে আমাদের বাংলার কে এক মানবী রূপ দিচ্ছেন কবি, যে বঙ্গভূমির বাংলা মায়ের বাম হাতে আছে কমলার ফুল। কমলা মানে লক্ষ্মী, লক্ষ্মীর ফুল অর্থাৎ পদ্ম ফুলের কথা বলা হয়েছে। বাম হাতে যার কমলার ফুল আর ডাহিনে মধুক মালা, অর্থাৎ ডান হাতে আছে মধুক মালা। মধু করে যে তাকে মধুক বলে। এখানে মৌমাছি, ভ্রমর এদের কথা বলা হয়েছে। তাহলে বাম হাতে যেহেতু আমাদের বাংলা মায়ের বাম হাতে যেহেতু পদ্মফুল আছে, তাই মধু লোভী মধুকরা আনাগোনা করছে। তাই ডান হাতে যেন একটা মধুকের মালা তৈরি হয়েছে। তাই কবি বর্ণনা করছেন আমাদের বাংলা মায়ের বাম হাতে আছে কমলার ফুল, পদ্ম ফুল, আর ডাইনে মৌমাছিদের আনাগোনাতে সৃষ্টি হয়েছে মধুক মালা। ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আলা। ভালে মানে কপালে। তাহলে কপালে আছে সূর্যের সোনালী আলোয় আলোকিত সিংহ মুকুট, হিমালয়ের সিংহ মুকুট, যেটাকে কাঞ্চনজঙ্ঘা বলে। কিরণে ভুবন আলা, তাহলে সেই সিংহ তুষারাবৃত, সূর্যের সোনালী কিরণ তাতে পড়ছে, সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে সোনালী আলো, আর সেই সোনালী আলো সারা ভুবনকে ভরিয়ে দিচ্ছে। তাই কবি স্পষ্টতই বলছেন ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আলা। তাহলে তার কপালে সিংহ মুকুট আছে, আর সেখান থেকে সোনালী আলো বিচ্ছুরিত হয়ে সারা ভুবনকে আলোকিত করে দিচ্ছে। কোল ভরা যার কনক ধান, আমরা জানি যে বাংলার প্রধান শস্য ধান। বাংলা মায়ের কোল এই সোনার ধানে ভরা, কনক মানে সোনা। কোল ভরা যার কনক ধান্য, তাহলে বাংলা মায়ের আঁচল, বাংলা মায়ের কোল ভরা আছে সোনার ধানে, আর বাংলা মায়ের বুকে আছে অপার স্নেহ
বুক ভরা যার স্নেহ। অর্থাৎ তাহলে বাংলা মায়ের বুক ভরা অপার স্নেহ আছে। চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। এই বাংলা মায়ের চরণতলে আছে পদ্মফুল, আর তার সারা অঙ্গে অতসী অপরাজিতা, বিভিন্ন বাংলার ফুলে এই বাংলা মা সুসজ্জিতা। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে। আমরা জানি বাংলার পদতলে আছে বঙ্গোপসাগর, তার শত শত ঢেউ বয়ে যায়, অর্থাৎ তরঙ্গ ভঙ্গের মধ্য দিয়ে যেন বন্দনা গান রচনা হয়। অর্থাৎ বাংলা মায়ের পদতলে যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরের শত শত তরঙ্গ ভঙ্গের দ্বারা বন্দনা গান রচনা হয়। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে। আমরা বাঙালি হিসাবে সেই বাঞ্ছিত তথা ঈপ্সিত বঙ্গভূমিতে আমরা বাস করি। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। দ্বিতীয় স্তবক শুরু হল। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। আমাদের বঙ্গভূমি নদী নালা খাল বিল ঝোপঝাড় জঙ্গলে পরিপূর্ণ, তাই বাঘও আছে এই বাংলার। রয়্যাল বেঙ্গল টাইগার নাম শুনে থাকবে। তাহলে সেই বাঘ আছে, বাঘের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হয় বসবাস করার জন্য, বেঁচে থাকার জন্য। আবার যেহেতু নদী নালা খাল বিল ঝোপঝাড় জঙ্গল আছে, তাই সাপেরও দেখা মেলে। আর সাপগুলোকে আমরা উপেক্ষা করে চলি। তাই আমরা হেলায় নাগেরে খেলায় নাগেরই মাথায় নাচি। তাহলে বাঘের সঙ্গে যেমন যুদ্ধ করে আমরা বেঁচে আছি, তেমনি সাপদেরকেও আমরা উপেক্ষা করে বেঁচে আছি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। আমাদের বাংলার সেনাদের গৌরব প্রকাশ করছেন কবি। এখানে এক জনশ্রুতি এখানে তুলে ধরছেন যে আমাদের সেনারা চতুরঙ্গে যুদ্ধ করেছে। এখানে চতুরঙ্গ মানে যে কোনো যুদ্ধ হলে আগেতে চতুরঙ্গে সুসজ্জিত হয়। চতুরঙ্গ হচ্ছে যেমন পদাতিক, অশ্ব সৈন্য, তারপর হচ্ছে গজ, আর একটা হচ্ছে রথ। এই চতুরঙ্গের কথা বলা হয়েছে। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। অর্থাৎ দশাননকে জয় করেছেন তিনি। দশাননকে জয় করেছিলেন রামচন্দ্র। তাহলে রামচন্দ্রের প্রপিতামহ অর্থাৎ রঘুকে আমাদের বাংলার সৈন্যরা চতুরঙ্গে সুসজ্জিত হয়ে তাকে পরাজিত করে, জয়ী হয়। আমাদের বাংলার সৈন্যরা যুদ্ধ করেছে এই রঘুর সঙ্গে আমাদের বাংলার সৈন্যরা। সে কথা বলছেন, আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়। আমাদের রাট দেশের রাজা সিংহবাহুর ছেলে বিজয় সিংহের কথা এখানে বলা হয়েছে। বিজয় সিংহ সিংহপুরের সিংহবাহুর ছেলে, বর্তমানে যেটাকে বলা হয় সিঙ্গুর। সেখানকার রাজার ছেলে ছিলেন বিজয় সিংহ। বাবার সঙ্গে মতানৈক্য হয়, যার ফলে বাবা তাকে তাড়িয়ে দেয়। ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে তিনি শ্রীলঙ্কায় যান। তারপর সেখানে শ্রীলঙ্কাকে জয় করে তিনি রাজা হয়ে বসেন। তাই শ্রীলঙ্কার আর এক নাম হয় সিংহল। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়। সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়।
তাহলে শৌর্যের দ্বারা, বীর্যের দ্বারা শ্রীলঙ্কাকে জয় করে আমাদের এই রাজা বিজয় সিংহ তিনি তার নাম লিখে গেছেন। এক হাতে মোরা মগেরে রুখেছি বার্মা, তো মায়ানমার বর্তমানে নাম, সেখানকার অধিবাসীদের মগ বলা হয়। অনেক মগ জলদস্যু ছিল, তাই তাদের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, তাদেরকে রুখতে হয়েছে। তাই কবি বলছেন, এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলের আর হাতে। মোগলদেরও অর্থাৎ মঙ্গল জাতি, মোগলরা দিল্লি সিংহাসনে বসেছিল এবং সারা ভারতকে তারা করায়ত্ত করেছিল, এটা আমরা জানি। তাই এই মোগলদের সঙ্গেও আমাদের যুদ্ধ হয়েছে বাঙালিদের। সেই 12 ভূঁইয়ার কথা এখানে উঠে আসছে। চাঁদ প্রতাপের হুকুমে ঘটিতে হয়েছে দিল্লিনাথে। দিল্লিনাথ অর্থাৎ এখানে তৎকালীন সময়ের যে দিল্লিনাথ ছিলেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের দলবলের সাথে আমাদের 12 ভূঁইয়ার যুদ্ধ হয়েছিল। তার মধ্যে অন্যতম 2 ভূঁইয়া হচ্ছেন প্রতাপাদিত্য, ভূঁইয়া মানে জমিদার, যশোরের জমিদার প্রতাপাদিত্য, আর বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের কথা এখানে উঠে এসেছে। প্রতাপাদিত্য এই মোগলদের সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ করেছিল, তিনি জয়ীও হয়েছিলেন, পরে অবশ্য পরাজিত হন। তারপর তাকে বাংলা থেকে দিল্লি নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান, কথিত আছে। তাহলে চাঁদ প্রতাপের হুকুমে ঘটিতে হয়েছে দিল্লিনাথে, অর্থাৎ জাহাঙ্গীরের দলবলকে করতে হয়েছিল এই বাংলার জমিদার চাঁদ প্রতাপাদিত্য অর্থাৎ 12 ভূঁইয়াদের আক্রমণ। দ্বিতীয় স্তবক হয়ে গেল। তৃতীয় স্তবক, জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার। আমাদের আদি বিদ্যান বলা হয়েছে, অর্থাৎ প্রথম জ্ঞানী পুরুষ হিসাবে এখানে কপিল মুনিকে কবি তুলে ধরেছেন। জ্ঞানের নিধান অর্থাৎ যিনি জ্ঞানের আধার, প্রথম জ্ঞানী পুরুষ এই কপিল মুনি এই বাংলাতে 24 পরগনায় তিনি আশ্রম স্থাপন করে এই সাংখ্য দর্শন লিখেছিলেন। তাই কবি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলছেন, জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হিরো ঘাড়। তার সাংখ্য দর্শনটাকে হীরের হাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। আমাদের বাঙালি অতীশ দীপঙ্কর, যার আদি নাম ছিল আদিনাথ চন্দ্রগড়। আমরা এই অতীশ দীপঙ্করের কথা জানি, যিনি উত্তরবঙ্গ দিয়ে গিরি ডিঙ্গিয়ে তিব্বতে গিয়েছিলেন, সেখানে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, জ্ঞানের বাণী শুনিয়েছিলেন। তাই তিব্বতে এই অতীশ দীপঙ্কর ঈশ্বর হিসাবে পূজিত হন। সেই অতীশ দীপঙ্করকেও কবি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। তাহলে বাঙালি অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়ে জ্ঞানের দ্বীপ প্রজ্বলন করেন, সে কথা কবি বলছেন। আর কিশোর বয়সে পক্ষ ধরে পক্ষ সাধন করি, বাঙালির ছেড়ে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। কিশোর বয়সে এই পক্ষধরের পক্ষ সাধন করি, অর্থাৎ মিথিলাতে একজন পণ্ডিত ছিলেন যার নাম হচ্ছে পক্ষধর মিশ্র। আমাদের বাঙালি রঘুনাথ শিরোমণি এক বিতর্ক সভাতে এই পক্ষধরকে পরাজিত করেন বিতর্কে। সেইটাকে কবি এখানে পক্ষ সাধনের কথা বলা হয়েছে। পক্ষ মানে পাখা, সাধন মানে কাটা, অর্থাৎ ডানা কাটার কথা বলা হয়েছে বলেছেন। তাহলে কিশোর বয়সে এখানে উল্লেখ নেই নামটা, সেই নামটা হচ্ছে রঘুনাথ শিরোমণি। কিশোর বয়সে রঘুনাথ শিরোমণি মিথিলার এক মহাপণ্ডিত পক্ষধর মিশ্রকে এক বিতর্ক সভাতে তাকে পরাজিত করেন। সে কথাটা স্মরণ করতে গিয়ে কবি কিভাবে বলছেন, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। স্বাভাবিকভাবে ওই রকম এক মহাজ্ঞানী মানুষকে তিনি বিতর্কে
পরাজিত করেছেন, তাই যশের মুকুট পরে, খ্যাতির মুকুট পরে তিনি ফিরে আসছেন, এই কথা বলছেন। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে। কবি জয়দেবের নাম আমরা জানি, যিনি রচনা করেছেন গীত গোবিন্দ। তাহলে গীত গোবিন্দ কাব্যটি দ্বাদশ সর্গে বিভক্ত, একটি বিখ্যাত কাব্য। রাধাকৃষ্ণ ঘটনা আছে ওই কাব্যেতে। তাহলে বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, অর্থাৎ কোমল কান্ত সৌন্দর্যের যে পদ রচনা করেছেন, সেই কবি জয়দেব যে গীত গোবিন্দেতে পদ রচনা করেছেন, সেগুলোকে স্মরণ করে কবি বলছেন, করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনবে। অর্থাৎ কবি জয়দেব তিনি তার পদ রচনার মধ্য দিয়ে সংস্কৃত সাহিত্যের সোনার পদ্মকে যেন সুগন্ধে ভরিয়ে দিয়েছেন। কারণ কবি জয়দেব যখন গীতগোবিন্দ রচনা করেন, তখন বাংলা ভাষা আত্মপ্রকাশ করেন, তাই সংস্কৃততেই তিনি পদ লিখেছিলেন। তাই সংস্কৃত সাহিত্যকে তিনি যেন সংস্কৃত সাহিত্যের সোনার পদ্মকে তিনি যেন সুগন্ধে ভরিয়ে দিয়েছিলেন এই তার কোমল পদের দ্বারা। তৃতীয় স্তবক হয়ে গেল। চতুর্থ স্তবক, স্থপতি মোদের স্থাপনা করেছে বর ভূদরের ভিত্তি। স্থপতি যারা স্থাপনা করে তাদেরকে স্থপতি বলে। কোনো গৃহ নির্মাণ, মন্দির নির্মাণ, এই নির্মাণ কার্যগুলোকেই যারা নির্মাণকারী তাদেরকে স্থপতি বলা হয়। তাহলে স্থপতি মোদের স্থাপনা করেছে বর ভূদরের ভিত্তি। ভর ভূদর এটা একটা বৌদ্ধ মন্দির। এটা শৈলেন্দ্র রাজবংশ, বাংলার শৈলেন্দ্র রাজবংশের আমলে তৈরি হয়েছিল। বর্তমানে এটা ইন্দোনেশিয়ায় মানে নাম হয়েছে ইন্দোনেশিয়া। বর্তমানে সেই ইন্দোনেশিয়াতে অবস্থান করছে বরভূদরের ভিত্তি, অর্থাৎ বরভূদরের মন্দির, বৌদ্ধ মন্দির। শ্যাম কম্বজ ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। অর্থাৎ শ্যাম দেশ, অর্থাৎ শ্যাম দেশের বর্তমান নাম হচ্ছে থাইল্যান্ড, আর কম্বোজ মানে হচ্ছে কম্বোডিয়া। সেখানেও আছে একটি অঙ্করধাম মন্দির। অবশ্য সেটা বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়েছে, যার ফলে অঙ্করধাম থেকে হয়ে গেছে অঙ্কর ভাট। ওইটাও আমাদেরই প্রাচীন কীর্তি। কেন না, আমাদের বাংলার সূর্য বর্মণের সময়কালে এই মন্দির স্থাপিত হয়েছিল, তাই এখানে বাঙালিদের তথা আমাদের কীর্তি বলে কবি প্রকাশ করেছেন। ধ্যানের ধরে মুক্তি দিয়েছে আমাদের ভাস্কর। যারা পাথর কুঁদে মূর্তি বানায় তাদেরকে ভাস্কর বলা হয়। এই পাল আমলের দুজন বিখ্যাত ভাস্কর্য ছিলেন, ভাস্কর ছিলেন। একজনের নাম হচ্ছে ধীমান আর একজনের নাম হচ্ছে বিটপাল। তাদেরকেও কবি স্মরণ করেছেন। ধ্যানের ধনে মুক্তি দিয়েছে আমাদের ভাস্কর। ধ্যান করেছে, ধ্যান থেকে ধ্যান, অর্থাৎ এটা স্বরভক্তি হয়েছে ধ্বনি পরিবর্তনের দিক থেকে, তোমরা জানো। তাহলে ধ্যানের ধনে মুক্তি দিয়েছে আমাদের ভাস্কর। আমাদের ভাস্কর বিটপাল এবং ধীমান অত্যন্ত সাধনার দ্বারা, ধ্যানের দ্বারা তারা ভাস্কর্য মূর্তি স্থাপন করেছে, মূর্তি নির্মাণ করেছে। বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর, তাদের নাম অবিনশ্বর হয়ে গেছে, তাদের নামগুলি অমরত্ব লাভ করেছে, তাই অবিনশ্বর কথা বলা হচ্ছে। আমাদের কোন পটুয়া লীলায়িত তুলিকায়, আমাদের কোন সুপটু মানে সুদক্ষ, এখানে পটু হচ্ছে সুদক্ষ, আর পটুয়া যারা পট আঁকে তাদেরকে পটুয়া বলে। পট মানে ছবি, যারা ছবি আঁকে। তাহলে আমাদেরই কোনো পটুয়া লীলায়িত তুলিকায় মানে মনোহর ভঙ্গিমায় আমাদেরই কোনো সুদক্ষ পটুয়া পট এঁকেছে। আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। এই অজন্তায় বিজয় সিংহের পট আছে, আমাদের বাঙালি শিল্পী সেই পট এঁকেছে। সে কথা স্মরণ করেই কবি বলছেন যে আমাদেরই কোনো পটুয়া লীলায়িত তুলিকায়, অর্থাৎ মনোহর ভঙ্গিমায় আমাদের সুদক্ষ পটুয়া পট এঁকে রেখেছে সেই অজন্তাই লোড়ায়। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলেই। তাহলে কবি
যেমন আমাদের বাঙালি জাতির বাঙালি মানুষকে স্মরণ করেছেন, তেমনি বাঙালি সংস্কৃতির মূল সূত্রটিকেও কবি এখানে তুলে ধরেছেন। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, আমাদের মনের অভ্যন্তরের জমা যে কথা, সেগুলো কীর্তন গানের দ্বারা, বাউল গানের দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তাহলে সেই কীর্তন আর বাউলের গানে আমরা আমাদের ভিতরের যে কথা, সেগুলোকে প্রকাশ করেছি। মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি, আমাদের মনের গোপনে এই নিভৃত ভুবনে, মানে এই নির্জন ভুবনেতে যত দ্বার ছিল, আমরা কীর্তন গান এবং বাউল গানের মধ্য দিয়ে খুলে দিয়েছি। 4টে স্তবক হল, আর 4টে স্তবক বাকি আছে। এই 4টে স্তবকই থাক। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা দেখে নেবে, সেই প্রশ্ন করবে। আজকে এই পর্যন্ত।